1971 সালে পাকিস্তানের আর্মি বাঙালিদের জেনোসাইড করেছিল। খালে লাশ, সেই পুকুরে লাশ, সে সব জায়গায় লাশ আসতেছে। প্রায় 3 লাখ থেকে 30 লাখ বাঙালিকে হত্যা করেছিল। প্রায় 2 লাখ থেকে 4 লাখ মহিলাদের রেপ করেছিল। পুরো ইস্ট বেঙ্গলকে লাশের শহর বানিয়ে দিয়েছিল। পাকিস্তানের অত্যাচারের হাত থেকে ইস্ট বেঙ্গলের মানুষদের মুক্তি করার জন্য ভারতের প্রায় 3000 জন সেনা প্রাণ যায়, 10,000 ভারতীয় সেনা ইনজিওর্ড হয়, 93,000 পাকিস্তানি সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে। ভারতীয় সেনাদের এই স্যাক্রিফাইস করার পরও কেন বাংলাদেশিরা ভারতকে পছন্দ করে না? 2023-এ প্রায় 4.5 লাখ বাংলাদেশি জনগণ ভারতে এসেছিল মেডিকেল ট্রিটমেন্টের জন্য। বাংলাদেশের নেতারা, বিশেষ করে ইউনিট সরকারের অনেক নেতাদের অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন সত্ত্বেও ভারত 2 লাখ টন রাইস এক্সপোর্ট করেছে বাংলাদেশকে। করোনার সময় ভারত 3.3 মিলিয়ন ভ্যাকসিন ডোজ গিফট করেছিল বাংলাদেশকে। ইন্ডিয়া বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার। নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপর নির্ভর করে বাংলাদেশ। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে 2023-এর জুলাই মাস পর্যন্ত $7.9 বিলিয়ন দিয়েছে ইন্ডিয়া। বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করাতে ভারত ইনভলভ আছে। বাংলাদেশের বন্দর তৈরি করতেও ভারতের ইনভলভমেন্ট আছে। তা সত্ত্বেও বাংলাদেশে কেন ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে? কেন বাংলাদেশের সামাজিক মাধ্যমে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন ছড়াচ্ছে? ভারত বাংলাদেশের এই সম্পর্কের অবনতির ইতিহাস কি? 1971 থেকে 2024 পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্কে পুরো আপস অ্যান্ড ডাউন সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। 98% ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। আপনার একটা সাবস্ক্রাইব করাতে আপনার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমাদের মতো নতুন ক্রিয়েটারদের কাছে এই একটি সাবস্ক্রাইবার প্রচুর গুরুত্বপূর্ণ। আর সময় নষ্ট না করে টপিকে আসা যাক। খালে লাশ, সেই পুকুরে লাশ, সে সব জায়গায় লাশ আসতেছে, লাশ আসতেছে। Chaos. Do you think people are going to sit aside and watch their women raped in front of them? 1971. A new nation is born. Our cry of anguish made India help set a nation free. Our mighty set of heroes achieved India's greatest military victory. ইন্ডিয়ান পণ্য বর্জন করব, আমরা ইন্ডিয়ান পণ্য বর্জনের কথা বলবো। ভারত বাংলাদেশে সম্পর্কের ফার্স্ট পিরিয়ডটা ছিল 1971 থেকে 1975 সাল পর্যন্ত, মুজিবুর রহমানের শাসনকাল পর্যন্ত। 1971 সালে পাকিস্তানের থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার পিছনে ভারতের একটা ইম্পর্টেন্ট রোল ছিল। অনেক এক্সপার্ট ভারতের এই রোলটিকে মিডওয়াইফ হিসেবে বর্ণনা করেছে। ভারত মুক্তিবাহিনীকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়ার পাশাপাশি ভারত 1 কোটি বাংলাদেশি রেফিউজিকে আশ্রয় দিয়েছিল, তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করেছিল। ভারত প্রথম দেশ ছিল যে কিনা বাংলাদেশকে রিকগনাইজ করেছিল 6 ডিসেম্বর 1971 সালে। তখন বাংলাদেশের সরকারও তৈরি হয়নি। 1971 সালে 10 ডিসেম্বর ভারত বাংলাদেশের অ্যাক্টিং প্রেসিডেন্টের সাথে একটি এগ্রিমেন্ট করে, যার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনী মিলে একটি জয়েন্ট সেনাবাহিনী গঠন করা হয়। 10 জানুয়ারি 1972 সালে ভারত মুজিবুর রহমানকে পাকিস্তানের জেল থেকে মুক্তি করায়। মুজিবুর রহমানের মুক্তি হওয়ার পর ইন্দিরা গান্ধী মুজিবুর রহমানের সাথে একটি ট্রিটি সাইন করে, যার মাধ্যমে ভারত 25 কোটি টাকা দিয়েছিল বাংলাদেশের পুনর্গঠনের জন্য এবং 50 লাখ পাউন্ড লোন দিয়েছিল। 1972 সালে ফেব্রুয়ারি মাসে মুজিবুর রহমান কলকাতা ভিজিট করেছিল। তারপর মার্চ মাসে ইন্দিরা গান্ধী আবার বাংলাদেশে গিয়েছিল। এইভাবে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে পলিটিক্যাল, ইকোনমিক এবং কালচারাল রিলেশনশিপ তৈরি হয়। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারত কিভাবে সাহায্য করেছিল সেই সম্পর্কে আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছি, কেউ চাইলে সেই ভিডিও দেখতে পারো। 1972 সালে 19 মার্চ 25 বছরের জন্য দ্য ট্রিটি অফ ফ্রেন্ডশিপ, কোঅপারেশন অ্যান্ড পিস সাইন হয় দুটি দেশের মধ্যে। পলিটিক্যাল দিক থেকে এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাঙ্গেল ছিল। এই ট্রিটির মাধ্যমে দুটো দেশেই কমিটমেন্ট করেছিল যে তারা একে অপরের ইন্টারনাল ম্যাটারে কোনো রকম ইন্টারফিয়ারেন্স করবে না, একে অপরের বাউন্ডারিকে রেসপেক্ট করবে, একে অপরের বিরুদ্ধে বাইরের কোনো দেশকে সমর্থন করবে না। এই ট্রিটির মাধ্যমে দুটো দেশের মধ্যেই ওভারঅল ইকোনমিক, সায়েন্টিফিক, টেকনিক্যাল, ট্রেড, ট্রান্সপোর্ট, এডুকেশন, আর্ট, লিটারেচার, হেলথ এইসব বিষয়ের উপর সম্পর্ক মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এটাও সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ট্রিটির সম্পর্কে যদি কোনো ডিসপিউট তৈরি হয় তবে সেটি সলভ করা হবে বায়োলেটারাল ডায়ালগসের মাধ্যমে। পাকিস্তান এটিকে মিলিটারি অ্যালায়েন্স হিসেবে তুলে ধরেছিল,
আসলে কিন্তু এটা মিলিটারি অ্যালায়েন্স ছিল না, এটা ছিল জাস্ট একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ, যাতে এই রিজিয়নে পিস এবং স্টেবিলিটি এস্টাবলিশ করা যায়। নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায়, ইউনাইটেড নেশনের মেম্বার হতে পারে, তার জন্য সব রকমই চেষ্টা করেছিল ভারত সরকার। নতুন জন্ম হওয়া বাংলাদেশের স্টেবিলিটির জন্য ভারত সরকার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং লোন দেওয়ার পাশাপাশি ইকোনমিক কোঅপারেশনের জন্য 1972 সালে বাইলেটারাল এগ্রিমেন্ট সাইন করেছিল। এই এগ্রিমেন্টের মাধ্যমে ঠিক হয় যে উভয় দেশই 16 কিমি পর্যন্ত ফ্রি ট্রেড করতে পারবে, তবে শুধু দৈনন্দিন জীবনের ব্যবহৃত দ্রব্যই ট্রেড করতে পারবে। উভয় দেশের মানুষকে দিনে একবার বর্ডার ক্রস করতে দেওয়া হবে। ভারত বাংলাদেশের মধ্যে বাইলেটারাল ট্রেড নিজেদের কারেন্সিতেই হবে। 1974 সালে লোনের বিষয়ে এবং ইকোনমিক কোঅপারেশনের উপর ভারত বাংলাদেশের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়, যার মাধ্যমে ভারত বাংলাদেশকে 41 কোটি টাকা লোন দেবে এবং বাংলাদেশের 4টি ইন্ডাস্ট্রি সেট আপ করবে। 1975 সালে এপ্রিল মাসে একটি ইন্টারিম এগ্রিমেন্ট সাইন হয় ফারাক্কা ডিসপিউটকে সলভ করার জন্য, যে ডিসপিউটটা 1947 থেকে হয়ে আসছে। 1971 থেকে 1975 সাল পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্কের এই ফেজটাকে হানিমুন ফেজ হিসেবে বর্ণনা করা হয়। আনফর্চুনেটলি এই হানিমুন ফেজ বেশি দিন স্থায়ী হয়নি। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের আর্মি হত্যা করে, যার মাধ্যমে ভারত বাংলাদেশের হানিমুন পিরিয়ড শেষ হয়। 1975 থেকে 1990 পর্যন্ত বাংলাদেশ মিলিটারি শাসনের অধীনে ছিল। প্রথমে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, তারপরে জেনারেল ইরশাদ দীর্ঘ 15 বছর রাজত্ব করে। বাংলাদেশের মিলিটারি শাসন ভারত বাংলাদেশের রিলেশনশিপকে ড্যামেজ করেছিল। এই সময় বাংলাদেশের অরিজিনাল সংবিধানে কিছু পরিবর্তন করা হয়। জিয়াউর রহমানের আমলে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে বাতিল করে ওয়ান পার্টি সিস্টেম এস্টাবলিশ করা হয়। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়। সংবিধান থেকে সেকুলারিজমকে বাদ দিয়ে দেওয়া হয়। 1971 সালে ভারত বাংলাদেশের সেকুলার ডেমোক্রেটিক প্রিন্সিপালকে এস্টাবলিশ করার জন্য স্ট্রংলি সাপোর্ট করেছিল। ফলে সেকুলারিজমকে বাদ দিয়ে দেওয়ার জন্য ভারত বাংলাদেশের রিলেশন ড্যামেজ হয়েছিল। জিয়াউর রহমান এবং এরশাদ পাকিস্তানের সাথে সম্পর্ক মজবুত করার দিকে জোর দেয়। ফলে ভারত বাংলাদেশের এই পদক্ষেপকে বেইমানি হিসেবে দেখেছিল, কারণ ভারতের অনেক সেনা নিজেদের জীবন স্যাক্রিফাইস করেছিল। জিয়াউর রহমানের সময় ঢাকায় ভারতের হাই কমিশনারকে হত্যা করা হয়। জিয়াউর রহমান সব ধরনের ব্যবস্থা নিয়েছিল যাতে বাংলাদেশের ইন্টারনাল এবং এক্সটার্নাল পলিসি ভারত সোভিয়েত ইউনিয়নের উপর ডিপেন্ডেন্স না থাকে। বাংলাদেশিদের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া আইডিওলজি তৈরি করার ক্ষেত্রে জিয়াউর রহমান এবং তার দল বিএনপি সবথেকে বড় ভূমিকা পালন করেছিল। জিয়াউর রহমানের সময় ভারতের সাথে বাংলাদেশের মেজর 4টা ইস্যু ছিল: গঙ্গা ওয়াটার শেয়ারিং ইস্যু, এনক্লেভস এক্সচেঞ্জ। এই দুটো ইস্যু পাকিস্তানের সময় থেকেই ছিল। তার উপর নিউমোর আইসল্যান্ড ডিসপিউট এবং ইলিগাল মাইগ্রেশন ইস্যু ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি করেছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সাথে সাথে ভারত বাংলাদেশের গঙ্গা ওয়াটার শেয়ারিং নিয়ে নেগোসিয়েশন শুরু করে। 1972 সালে জয়েন্ট রিভার কমিশন গঠন করা হয়। মুজিবুর রহমানের সময় ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো থাকায় একটি টেম্পোরারি এগ্রিমেন্ট সাইন হয় 1974 সাল পর্যন্ত। তারপর 1975 সালে জিয়াউর রহমান এই এগ্রিমেন্টকে আর এক্সটেন্ড করেনি। ভারতে যতদিন ইন্দিরা গান্ধীর সরকার ছিল, জিয়াউর রহমানের সরকার ভারত সরকারের সাথে কোনো রকম নেগোসিয়েশনে আসতে পারেনি। জিয়াউর রহমানের সরকার ভারত বাংলাদেশের বায়োলেটারাল ইস্যুকে ইন্টারন্যাশনাল ফোরামে নিয়ে যায়। 1976 সালে ইস্তানবুলে OIC এর কনফারেন্সে বাংলাদেশ এই গঙ্গা ওয়াটার ইস্যুটা তুলেছিল। 1976 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতেও এই ইস্যুটা তুলেছিল, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের এই পদক্ষেপকে অপোজ করেছিল। ইন্ডিয়া বলেছিল এটা দুটো দেশের বায়োলেটারাল ইস্যুকে ইন্টারন্যাশনালাইজেশন করলে সিচুয়েশন আরো কমপ্লিকেটেড হবে। গঙ্গা থেকে বেশি জল ইউজ করা ভারতের লক্ষ্য নয়। ভারত ততটাই জল ইউজ করবে যতটা কলকাতা পোর্টের প্রয়োজন। লিগালি এবং মোরালি ভাবে ভারতের অধিকার আছে ভারতের এরিয়ার মধ্যে যেই সব নদী প্রবাহিত হয় সেই নদী থেকে ভারতের প্রয়োজন মতো জল ইউজ করা। ইউনাইটেড নেশনে অন্যান্য দেশও সহমত হয় যে এটা ভারত বাংলাদেশের বায়োলেটারাল ইস্যু, এটাকে বায়োলেটারাল ডায়ালগস এর মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু বারবার বাংলাদেশ এই বায়োলেটারাল ইস্যুকে ইন্টারন্যাশনালাইজেশন করেছিল, ফলে দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছিল। এই সমস্যাটিকে সমাধান করার জন্য ভারত সরকার বাংলাদেশের সরকারের সাথে নেগোসিয়েশন শুরু করে, কিন্তু যতদিন ইন্দিরা গান্ধী সরকার ছিল ততদিন কোনো সমাধান বেরিয়ে আসেনি। 1977 সালে ভারতে প্রথম নন কংগ্রেস সরকার গঠিত হয়। ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুজিব সরকারের গঠন করায় বাংলাদেশ স্বাধীন করায় সব থেকে বড় ভূমিকা পালন করেছিল, যার জন্য ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমানের সাথে রিলেশন খুব ভালো ছিল। কিন্তু মুজিবুর রহমানকে হত্যা করার পর যখন জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় আসে, স্বাভাবিকভাবে ইন্দিরা গান্ধীর সাথে জিয়াউর রহমানের সম্পর্কে অবনতি ঘটেছিল। ইন্দিরা গান্ধীর সরকার বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার্সকে ইনফ্লুয়েন্স করেছিল। বাংলাদেশের তৎকালীন সরকার জিয়াউর রহমানের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে সমর্থন করেছিল, ফলে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছিল। কিন্তু 1977 সালে ভারত সরকার পরিবর্তন হওয়ার পরে
ভারতের নতুন সরকার তার এক্সটার্নাল পলিসিতে কিছুটা চেঞ্জ নিয়ে আসে, বেনিফিশিয়াল বায়োলেটারালিজম পলিসি অ্যাডপ্ট করে। ইন্দিরা গান্ধী সরকারের পতনের পর জিয়াউর রহমানের সরকারও চেয়েছিল যে কংগ্রেস বিরোধী সরকারের সাথে সম্পর্ক ভালো করতে। জনতা দল সরকার ভারতের ছোট প্রতিবেশী দেশের সাথে সব ধরনের কোঅপারেশন করতে তৈরি হয়েছিল, যাতে এই রিজিয়নে পলিটিক্যাল স্টেবিলিটি, পিস এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন হয়। জনতা দল সরকারের ফরেন মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশের সরকারের সাথে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছিল যে ভারত কোন রকম ইন্টারনাল ম্যাটারে ইন্টারভেনশন করবে না। 1977 সালের 10 জুন লন্ডনের কমনওয়েলথ নেশনের মিটিংয়ে জিয়াউর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রথমবারের মতো মিটিং করেছিল। দুটো দেশের মধ্যেই অনেক ডিফারেন্সকে শর্ট আউট করার জন্য দুই নেতাই রাজি হয়ে যায়। মুজিবুর রহমানের মৃত্যুর পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের যে অবনতি হয়েছিল, ভারতের নতুন সরকার আসার পর জিয়াউর রহমানের সাথে সম্পর্ক কিছুটা উন্নতি হতে থাকে। ফলে কি হয়, 1977 সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা ওয়াটার এগ্রিমেন্ট সাইন হয়। এই এগ্রিমেন্টের বিরোধিতা করেছিল ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস। ইন্দিরা গান্ধী বলেছিল জনতা দল গভর্নমেন্টের ফরেন পলিসি ন্যাশনাল ইন্টারেস্টকে ইগনোর করেছিল। 1980 সালে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় আসে, কিন্তু এইবার সেই এক্সেসিভ ইন্দিরা রূপ দেখা যায়নি। জিয়াউর রহমানও এই সময় ভারতের ইন্দিরা গান্ধী সরকারের সাথেও সম্পর্ক ইমপ্রুভ করতে চেয়েছিল। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক খুব একটা ভালো না হলেও এই সময় খুব একটা খারাপও হয়নি। তবে ইন্দিরা গান্ধী আসার ফলে পিপলস টু পিপল সম্পর্ক খারাপ হয়েছিল, কারণ বাংলাদেশের মানুষ ভেবেছিল ইন্দিরা গান্ধী আবারও বাংলাদেশের ইন্টারনাল ম্যাটারে হস্তক্ষেপ করবে। 1981 সালে জিয়াউর রহমানের হত্যার পর 1982 সালে বাংলাদেশ আর্মির হেড হোসেন আহমেদ এরশাদ নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে এবং দীর্ঘ 8 বছর অর্থাৎ 1990 পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিল এই জেনারেল এরশাদ। ইন্দিরা গান্ধী হোসেন আহমেদ এরশাদের সরকারকেও ওয়েলকাম করেছিল, ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করেছিল। 1982 সালে তৎকালীন ভারতের ফরেন মিনিস্টার বাংলাদেশে গিয়েছিল এবং সেখানে গিয়ে 1 লাখ টন গম সাপ্লাই করার প্রমিস করেছিল, যাতে বাংলাদেশের ফুড শর্টেজকে ট্যাকেল করা যায়। প্রেসিডেন্ট এরশাদও ভারতের সাথে বায়োলেটারাল সম্পর্ককে মজবুত করার জন্য নিউ দিল্লিতে ভিজিট করেছিল। দুটো দেশই 1977 সালের ফারাক্কা এগ্রিমেন্টকে এক্সটেন্ড করার জন্য ডিসকাস করতে থাকে। 1982 সালে 7 অক্টোবর দুটি দেশই গঙ্গা ওয়াটার শেয়ারিং নিয়ে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে। দুটি দেশই 1974 সালের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশন করার জন্য রাজি হয়ে যায়। ইন্ডিয়া বাংলাদেশকে 3 বিঘা করিডোর ট্রান্সফার করতেও রাজি হয়ে যায়। নিউমোর আইসল্যান্ডের ওনারশিপ নিয়ে যে ডিসপিউট ছিল, সেই ডিসপিউটটিকেও বায়োলেটারালি রিজলভ করার জন্য এগ্রি হয়ে যায়। ওভারঅল 1971 থেকে 1990 পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে এইভাবে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখা গেছে। 1991 সালে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের সরকার গঠন করেছিল। খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী ছিল, তিনি জিয়াউর রহমানের পথেই হেঁটেছিল। তাই ডেমোক্রেসি থাকলেও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে খুব একটা ভালো হয়নি, আবার খুব একটা খারাপও হয়নি। তবে পিপলস টু পিপলস রিলেশনশিপ 1975 সালের পর থেকে খারাপই হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ সবসময় দিনের পর দিন ভেবে আসছে যে ভারত বাংলাদেশের ইন্টারনাল ম্যাটারে হস্তক্ষেপ করছে। গঙ্গা ওয়াটার শেয়ারিং, তিস্তা ওয়াটার শেয়ারিং নিয়ে ভারত বাংলাদেশকে উপেক্ষা করছে। অ্যাকচুয়ালি ভারত বাংলাদেশের সাথে কোনো মতেই সম্পর্ক খারাপ করতে চাইছিল না, তাহলে কেন বাংলাদেশকে উপেক্ষা করবে? আসলে ভারত চেয়েছিল মিউচুয়ালি বায়োলেটারাল ডায়ালগসের মাধ্যমে ভারত বাংলাদেশের সমস্যাকে সমাধান করতে, কিন্তু বাংলাদেশের মুজিবুর রহমানের বিরোধী যারা, তাদেরকে রাজনীতিতে টিকে থাকতে হলে, মুজিবুর রহমানের হত্যাকে জাস্টিফাই করতে হলে মুজিবুর রহমানের পলিসির বিরুদ্ধে কাজ করতে হবে। আর যেহেতু মুজিবুর রহমানের সাথে ভারত সরকারের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জন্য মুজিবুর রহমানের বিরোধী দেখানোর জন্য ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ ছড়িয়েছিল, ভারতের সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছিল। তার জন্য ভারত যেখানে চেয়েছিল বায়োলেটারাল ইস্যুকে মিউচুয়ালি বায়োলেটারাল ডায়ালগসের মাধ্যমে রিজলভ করতে, সেই জায়গায় জিয়াউর রহমান দুটি দেশের বায়োলেটারাল ইস্যুকে ইন্টারন্যাশনালাইজেশন করেছিল। ভারত বাংলাদেশের সম্পর্কের থার্ড ফেজটা শুরু হয় 1996 সালে, যখন শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। তবে দুটো দেশের মধ্যে বিভেদের সবথেকে বড় কারণ ছিল টেররিজম। ভারতের নর্থ ইস্ট রিজিয়নে টেররিস্ট গ্রুপ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল। নর্থ ইস্টের একটি টেররিস্ট আউটফিট ULF এর চিফ অনুপ চেটিয়া বাংলাদেশের জেলে ছিল। ভারত তাকে ফেরত পাঠানোর আবেদন করেছিল। পাকিস্তানের ISI এবং আল কায়দা ভারতের বিরুদ্ধে কাজ করেছিল বাংলাদেশ থেকে। 2002 সালে নভেম্বর মাসে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বাংলাদেশ রাইফেলের মধ্যে একটি মিটিং হয়। সেখানে ভারত প্রুফ হিসাবে নর্থ ইস্টার্ন রাজ্যের 99টি রেবেলস গ্রুপ এবং 76টি বিচ্ছিন্নতাবাদীর নাম দেয়।
যারা বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে কাজ করেছিল। বাংলাদেশকে এই সব প্রুফ দেওয়ার পরও বাংলাদেশ কোনো রকম স্বীকার করছিল না যে বাংলাদেশ থেকে কোনো রেবেলস আউটফিট ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে। আওয়ামী লীগ ভারত সরকারের সাথে কোঅপারেশন করলেও বাংলাদেশের বিরোধী দল বিএনপি অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ স্প্রেড করেছিল পুরো বাংলাদেশ জুড়ে। 2001 সালে বাংলাদেশের জনগণ 16 জন ভারতীয় বিএসএফকে হত্যা করেছিল, কিন্তু বাংলাদেশ রাইফেল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। 2001 সালে আবার খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আর খালেদা জিয়ার উত্থানই হয়েছে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে। ফলে 2009 পর্যন্ত বাংলাদেশ ভারতের সম্পর্কে খুব একটা উন্নতি আর হয়নি। 2009 সালে শেখ হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতায় আসে। তারপর থেকে 2024 পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্ক আবারও শীর্ষে পৌঁছে যায়। 2010 সালে শেখ হাসিনা ভারতে ভিজিট করে। সেই সময় ভারত বাংলাদেশের মধ্যে একটা ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট সাইন হয়েছিল। উভয় দেশই সম্মতিতে পৌঁছেছিল যে তারা একে অপরের ভূখণ্ডকে আভ্যন্তরীণ বা বিদেশি সন্ত্রাসীর কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে দেবে না। বাংলাদেশ আসামের সন্ত্রাসী রাজখোয়াকে ভারতের হাতে হস্তান্তর করেছিল। এই সময় বাংলাদেশ অনেক টেররিস্ট আউটফিটকে ব্যান করে দিয়েছিল বাংলাদেশে এবং টেররিস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল যারা ভারতের বিরুদ্ধে কাজ করেছিল। অপরদিকে ভারত দোহাগ্রাম আঙ্গরপোতা 3 বিঘা করিডর এলাকায় বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছিল। মোটামুটি সব ধরনের এগ্রিমেন্ট হয়েছিল এই সময়। ভারত বাংলাদেশের ট্রেডকে ইমপ্রুভ করা, কানেক্টিভিটি ইমপ্রুভ করা, রেলওয়ে লাইন, রোড লাইন, ট্রান্সপোর্টেশন, ওভারঅল ভারত বাংলাদেশের ট্রেড ইনক্রিজ হয়েছিল এই সময়। ইন্ডিয়া বাংলাদেশকে 2011 সালে $1 বিলিয়ন এড দিয়েছিল, যেটা ভারতের দেওয়া অন্যান্য দেশের মধ্যে সবথেকে হাইয়েস্ট। বাংলাদেশের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করায় ইন্ডিয়া সাপোর্ট করবে। 2011 সালে উভয় দেশই রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছরের জন্মবার্ষিকী উদযাপন করেছিল। ভারত প্রতি বছর 300 জন বাংলাদেশি স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়ার কথাও ঘোষণা করেছিল সেই সময়। 2011 সালে ভারত এবং বাংলাদেশের সেনা সম্প্রীতি এক্সারসাইজ শুরু করে। ভারত বাংলাদেশকে ইলেকট্রিক সাপ্লাই করা শুরু করে। 7 মে 2015 সালে বাংলাদেশের ডিপ্লোম্যাটসদের উপস্থিতিতে ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিতে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট পাস হয়। ফলে ভারত বাংলাদেশের মধ্যে দীর্ঘ 68 বছর ধরে চলে আসা বর্ডার ডিসপিউট সমাধান হয়। ওভারঅল হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে শীর্ষে পৌঁছে যায়, কিন্তু পিপল টু পিপল সম্পর্ক সেইভাবে তৈরি হতে পারেনি। আর বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট গড়ে ওঠার পিছনে সবথেকে বড় কারণ হলো আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের ভারত বিরোধী মিস ইনফরমেশন ছড়ানো। আসলে 2023 সালে মালদ্বীপের ইলেকশনের আগে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছিল, আর এই ক্যাম্পেইনের ফলে মোহাম্মদ মুইজু মালদ্বীপের প্রেসিডেন্টও হয়। আর এইভাবেই বাংলাদেশের অপোজিশনরাও অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন, মিস ইনফরমেশন ট্রেন্ড করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের মাধ্যমে ইলেকশন জেতার চেষ্টা করেছিল। আমি বলছি না যে আওয়ামী লীগের সরকার ভালো ছিল, আওয়ামী লীগের সরকারের অনেক বড় বড় ভুল ছিল, যার জন্য এত বড় একটা প্রোটেস্টের মাধ্যমে হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের সরকারকে হাঁটানোর জন্য ভারতের সাথে সম্পর্ক খারাপ করার কি লজিক আছে? বিএনপি এবং বিএনপি মিডিয়া আইটি সেল #বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট, #ইন্ডিয়া আউট, #বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন লঞ্চ করেছিল। তাদের বক্তব্য হলো ভারতের পলিসির জন্য বাংলাদেশ সাফার করতেছে। প্রমাণ হিসেবে কি দিচ্ছে না, একটা ইউটিউব ভিডিও। ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম, যে যেমন ইচ্ছা পারে ভিডিও আপলোড করতে পারে। সো কোনো ইউটিউব ভিডিও এত বড় একটা অ্যালিগেশনের প্রমাণ হতেই পারে না। বিএনপি আইটি সেল ছড়াচ্ছিল যে শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসের সময় ভারত শ্রীলঙ্কার দুর্দশাকে উপেক্ষা করেছিল, অথচ শ্রীলঙ্কার সরকারই স্বীকার করেছিল যে ভারত $4 বিলিয়ন অ্যাসিস্ট্যান্ট দিয়েছিল। বাংলাদেশের একটি এক্স হ্যান্ডেল দাবি করেছিল বাংলাদেশের আকাশ সীমার উপর দিয়ে কোনো আন্তর্জাতিক বিমান গেলে সেখান থেকে ভারত $1 বিলিয়ন আয় করে, বলে ভারতের প্রেসারের জন্য বাংলাদেশে রেডার সিস্টেম ইনস্টল করেন। আসলে এটা পুরো একটা ভুল ইনফরমেশন। এটার আসল লক্ষ্য ছিল শুধুমাত্র ভারতের বিরুদ্ধে মিস ইনফরমেশন ছড়ানো এবং ভারত বিরোধী মনোভাবকে স্প্রেড করানো। আসল ব্যাপারটা হলো 2021 সালে অক্টোবর মাসে বাংলাদেশ ফ্রান্সের সাথে একটি এগ্রিমেন্ট করেছিল রেডার সিস্টেম সাপ্লাই করা, ইনস্টল করা এবং মেনটেন্যান্সের জন্য। হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক স্থাপন হয়েছিল, 2024 অক্টোবর মাসে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নতুন ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্স নেওয়া শুরু করে, পাকিস্তানের সাথে সম্পর্ক ইমপ্রুভ করে। বাংলাদেশ ভারতের সাথে 94% বর্ডার শেয়ার করে। ফলে ইকোনমিক দিক থেকে হোক, সিকিউরিটি দিক থেকে হোক, বাংলাদেশ ভারতের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। 2022-23 ভারত বাংলাদেশের মধ্যে ট্রেড ছিল $26 বিলিয়ন, কিন্তু বাংলাদেশ মাত্র $2 বিলিয়ন এক্সপোর্ট করছে ভারতকে। ফলে বাংলাদেশের একটা হিউজ ট্রেড ডেফিসিট আছে ভারতের সাথে। বাংলাদেশ ভারতের কাছ থেকে বেসিক এসেনশিয়াল জিনিসগুলো ইম্পোর্ট করে। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশের ইকোনমির ব্যাকবোন।
যেটা বাংলাদেশের জিডিপিতে 11% কন্ট্রিবিউট করে, সেটাও ভারতের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। রিপোর্ট অনুযায়ী ভারতে উৎপাদিত কটনের 35% বাংলাদেশকে এক্সপোর্ট করা হয়, আর সেই কটন থেকেই বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি টিকে আছে। ফলে ভারত থেকে এইসব র মেটেরিয়ালস ইম্পোর্ট যদি বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে অনেকটা সাফার করতে হবে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 2 লাখ কোটি টাকার লস করেছে যবে থেকে বাংলাদেশে এই ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয়েছে, যার জন্য বাংলাদেশের জিডিপি 5% নেমে এসেছে, যেটা আগে কখনো 6.3% ছিল। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিও হেভি লস ফেস করতেছে। বাংলাদেশ চীনের পর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট টেক্সটাইল প্রডিউসার। ওয়ার্ল্ডের নামি দামি কোম্পানি বাংলাদেশে অপারেট করে, কিন্তু বাংলাদেশের এরকম খারাপ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ফলে এইসব নামি দামি কোম্পানির প্রোডাকশনের উপর অনেকটা এফেক্ট পড়বে। ফলে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে বাংলাদেশের কোনো লাভই হবে না। আর এইভাবে দেশের মধ্যে ইনস্টেবিলিটি থাকলে দেশের ইকোনমিও গ্রোথ হবে না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেই দেশে আসবে না, ওভারঅল মানুষের জীবনযাপনের উন্নতি হবে না। যে কোনো ক্ষেত্রেই এক্সট্রিম মাইন্ডসেট দেশের ইকোনমিকে ডাউন করে দেয়। আলটিমেটলি দেশের ইন্টারেস্টের জন্য যেটা প্রয়োজন সেটা করা উচিত। ভারত রাশিয়ার সম্পর্কই দেখে নাও। ভারত ওয়েস্টার্ন কান্ট্রিদের সাথে যেভাবে সম্পর্ক রেখেছে, সাথে সাথে রাশিয়ার সাথেও তার সম্পর্ক বজায় রেখেছে। ভারত নিজের ইন্টারেস্টকে আগে রেখেছে। রাশিয়া থেকে কম দামে তেল পাচ্ছিল, সেই জন্য রাশিয়ার সাথেও ভারতের সম্পর্ক ইমপ্রুভ হয়েছে। অবশ্য রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক অনেক পুরনো। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল, সেই কৃতজ্ঞতাই ভারত এখনও রাশিয়ার সাথে সম্পর্ক ভালো রেখেছে। ভারতে সরকার চেঞ্জ হয়, কিন্তু ভারতের ফরেন পলিসিতে খুব একটা মেজর চেঞ্জ দেখা যায় না। ভারতের যেই দলই আসুক না কেন, ফরেন পলিসি সবসময় ন্যাশনাল ইন্টারেস্টের উপর ভিত্তি করে নেওয়া হয়। বাংলাদেশের মানুষের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট জাগানোর পিছনে একটা বড় কারণ হলো ফলস ন্যারেটিভ। দেখবে যে কোনো দেশ যখন একটি পার্টি ক্ষমতায় থাকে, বিরোধী দল পাওয়ারে থাকা দলের বিরুদ্ধে কথা বলে যে কোনো পলিসি নিয়ে। কিন্তু ফরেন পলিসির ক্ষেত্রে দেখবে সাধারণত সব দল নিজেদের দেশের ইন্টারেস্টের উপর ভিত্তি করে কথা বলে। বাংলাদেশের এই ট্রেন্ডটা দেখা যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সাথে জুড়ে ছিল, যার ফলে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল। কিন্তু আওয়ামী লীগের বিরোধী করার জন্য বাংলাদেশের বিরোধী পার্টিরা ভারতকে টার্গেট করেছে, কিন্তু লং টাইমে এটা বাংলাদেশের জন্য সুবিধাজনক নয়। কোনো দেশের জন্য তার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো থাকলে ইকোনমিক দিক থেকে দুটো দেশেই লাভবান হয়। এক্ষেত্রে ভারতের কিছুটা ক্ষতি হলেও ভারতের ইকোনমি অনেক বড়, ভারত অনেক বড় দেশ, ভারতের রিসোর্সও অনেক বেশি। এখানে সবথেকে বেশি ক্ষতি হবে বাংলাদেশের। এই জিনিসটা বুঝতে হবে। বাংলাদেশিরা বলতেছে যে ভারতের সাথে তাদের ট্রেড ডেফিসিট অনেক বেশি। $16 বিলিয়ন ট্রেডের মধ্যে বাংলাদেশ মাত্র $2 বিলিয়ন এক্সপোর্ট করে। ভারত কিছু ইম্পোর্ট করে না বাংলাদেশ থেকে। কিন্তু তুমি যদি দেখো রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, সেই সম্পর্কেও ভারতের ট্রেড ডেফিসিট অনেক বেশি। তা সত্ত্বেও ভারত রাশিয়ার সম্পর্ক মেনটেন করে রেখেছে, কারণ ভারতের নিজের ইন্টারেস্টের জন্য রাশিয়ার প্রয়োজন। রাশিয়ার কাছ থেকে কম দামে তেল পাওয়া যাবে, ফলে ভারতেরই লাভ হবে। এইভাবে বাংলাদেশিদেরকেও ভাবতে হবে। আমি যখন সার্চ করেছিলাম হোয়াই বাংলাদেশি হেট ইন্ডিয়া, ওয়াটার ট্রিটির ব্যাপারটাই উঠে আসে। আসলে ভারত বাংলাদেশের মধ্যে 54টি নদী প্রবাহিত হয়, তার মধ্যে মেন গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তিস্তা, এই 3টি নদীর আপস্ট্রিম ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং ডাউনস্ট্রিম বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ফলে গ্রীষ্মকালে যখন জলের সমস্যা দেখা যায় বা বর্ষাকালে যখন বন্যা দেখা যায়, তখন বাংলাদেশে সবসময় ভারতকে দায়ী করে। আসলে ব্যাপারটা এত সিম্পল নয়। যে কোনো দেশই তার নিজের ইন্টারেস্টের উপর কাজ করবে। গঙ্গার উপর যে ফারাক্কা ব্রিজটি আছে, সেটা না থাকলে কলকাতার মতো একটা মেজর পোর্ট সারা বছর অপারেট করা যেত না। ফলে ভারত তার নিজের ইন্টারেস্টের জন্য ফারাক্কা ব্রিজটি তৈরি করেছিল। বাংলাদেশও ভারতের পজিশনে থাকলে সেম একই পদক্ষেপ নিত। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো দুটি দেশকে একটি মিউচুয়াল এগ্রিমেন্টে আসতে হবে, যাতে নেগোসিয়েশনের মাধ্যমে, বায়োলেটারাল ডায়ালগসের মাধ্যমে সমাধান বের করা যায়। কিন্তু নেগোসিয়েশনে আসার জন্য দুটো দেশের মধ্যে অ্যাটলিস্ট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক ভালো হতে হবে। বাংলাদেশ যদি কোনো কারণ ছাড়াই অ্যান্টি ইন্ডিয়া পদক্ষেপ নেয়, তখন দুটো দেশ আলোচনায় বসবে কিভাবে? আর ভারত বাংলাদেশের পিপল টু পিপল সম্পর্ক খারাপের পিছনে সবথেকে বড় কারণ হলো ফেক নিউজ। দুটো দেশের পলিটিক্যাল পার্টিরা নিজেদের রাজনৈতিক ফায়দা পাওয়ার জন্য দুটো দেশের ইন্টারনাল ইস্যুকে ইউজ করতেছে। যেমন বিএনপি এবং জামাতে ইসলামের মতো দল ভারতের ইন্টারনাল ম্যাটার্স নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে। সিমিলারলি ভারতের শাসক দলের বিভিন্ন আইটি সেল বাংলাদেশের অনেক খবর নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে, যাতে এখানে তাদের রাজনৈতিক ফায়দা হয়। দুটি দিক থেকেই কিছু মানুষ একই কাজ করে যাচ্ছে, অথচ একে অপরের উপর আঙুল তুলছে। আনন্দবাজার পত্রিকার মতো একটা নিউজ পেপার
ফেক খবর ছড়াচ্ছে যে পাকিস্তানি আর্মি নাকি 1971-এর পর প্রথমবার বাংলাদেশে আসতে চলেছে, অথচ বাংলাদেশ সরকার অফিসিয়ালি এটাকে রিজেক্ট করে দিয়েছে। প্রত্যেকটা দেশেই সমস্যা আছে, ফলে একে অপরের ইন্টারনাল ম্যাটার্স নিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করা দুটো দেশের অর্থনীতির জন্যও খারাপ। আর ভারতে কিছু জোকার নিউজ চ্যানেল আছে যারা লজিক্যাল ডিসকাশন বাদ দিয়ে টিবেটের নামে দুটি দেশের মধ্যে সম্পর্ক খারাপ করতেছে। বাংলাদেশিদের ভারতের সাথে সম্পর্ক খারাপ করার আগে এগুলো জানা উচিত যে ভারত কিভাবে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে। আমি যখন ভারত বলছি তখন আমি ভারতের কারেন্ট সরকারের কথা বলছি না, আমি পুরো ভারতের ফরেন পলিসির কথা বলছি। যেই সরকার আসুক না কেন ভারতের এই ফরেন পলিসি সবসময় থাকে। 1971 থেকে কিভাবে ভারত বাংলাদেশের পুনর্গঠনে সাহায্য করেছিল সেগুলো তো ডিসকাস করেছি। 2011 সালে ভারত $750 মিলিয়ন লোন দিয়েছিল বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। 2014 সালে $1 বিলিয়ন সফট লোন দিয়েছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। ভারত লাইন অফ ক্রেডিট প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশকে $7.823 বিলিয়ন প্রোভাইড করবে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। ভারত লাইন্স অফ ক্রেডিটের মাধ্যমে যত দেশকে টাকা দিয়েছে বাংলাদেশকে সব থেকে বেশি দিয়েছে। বাংলাদেশের মিলিটারি ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য বাংলাদেশের মিলিটারিকে বিভিন্ন ট্রেনিং দেওয়ার জন্য ভারত এগ্রিমেন্টও করেছিল। ভারত বাংলাদেশের জন্য লাইসেন্স অফ ক্রেডিটের মাধ্যমে $500 মিলিয়ন দিয়েছিল বাংলাদেশের ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য। 2003 সালে ইলেকট্রিসিটি অ্যাক্টের মাধ্যমে ভারতের বিভিন্ন কোম্পানি বাংলাদেশকে ইলেকট্রিসিটি সাপ্লাই করা শুরু করে। এমনকি বাংলাদেশ ভুটান এবং নেপাল থেকে যে ইলেকট্রিসিটি ইম্পোর্ট করে সেটা ভারতের রুট হয়ে আসে। 2021-এ করোনার সময় বাংলাদেশ ভারতের কাছ থেকে 7 মিলিয়ন করোনা ভ্যাকসিন কিনেছিল। পরে ভারত 3.3 মিলিয়ন ডোজ গিফটও করেছিল। করোনা থার্ড ওয়েভ যখন ভারতে প্রচুর প্রভাব ফেলেছিল তখন বাংলাদেশেও বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট পাঠিয়েছিল। বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি ক্ষোভের কয়েকটা কারণও আছে। ভারতের ফারাক্কা ব্যারেজ তৈরি করাকে কেন্দ্র করে বাংলাদেশিদের মধ্যে ভারতকে নিয়ে ক্ষোভ রয়েছে। ভারত ফারাক্কা ব্রিজ তৈরি করেছিল যাতে কলকাতার মতো একটা ইম্পর্টেন্ট পোর্ট সারা বছর ধরে চালু থাকে। ভারত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গা নদীর ততটাই জল ইউজ করে যতটা কলকাতা পোর্টের জন্য প্রয়োজন। সেম একই জায়গায় যদি বাংলাদেশ সরকার থাকতো তারাও সেই একই পদক্ষেপ নিত। কিন্তু বাংলাদেশের মানুষের মনে ঢুকে গেছে যে ভারত গ্রীষ্মকালে গঙ্গা থেকে বেশি জল ব্যবহার করে, যার জন্য বাংলাদেশে গ্রীষ্মকালে জলের সমস্যা দেখা দেয়। আবার বর্ষাকালে ভারতের অত্যাধিক জল ছেড়ে দেয়, ফলে বাংলাদেশের বন্যার সম্মুখীন হয়। বাংলাদেশ যদি এই ধারণাটাই হয়ে থাকে তাহলে বাংলাদেশ কেন কোনো বড় ড্যাম তৈরি করেনি নিজেদের প্রয়োজনের জন্য? বাংলাদেশিরা মনে করে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত বাংলাদেশের বর্ডারে অনেক বাংলাদেশিকে গুলি করেছে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স রাখা হয়েছে যাতে ভারতের মধ্যে বাইরে থেকে কোনো রকম অবৈধ কাজ না হয়, বাইরে থেকে ভারতের মধ্যে কোনো ইলিগাল ইমিগ্রেশন না হয়, কোনো রকম স্মাগলিং না হয়, যেগুলো ভারতের ন্যাশনাল সিকিউরিটিকে আঘাত করবে। আর এগুলো দেখার জন্যই বর্ডার সিকিউরিটি ফোর্সকে রাখা হয়েছে। তাদের কাজেই হলো এই সবকে বন্ধ করা। ফলে এটা বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে যে তারা যাতে এইরকম অবৈধ কাজের সাথে যুক্ত না থাকে, বিভিন্ন টেররিস্ট আউটফিটের সাথে যুক্ত না থাকে। তুমি ইউটিউবের অনেক ভিডিও পেয়ে যাবে যারা অবৈধভাবে ভারতে ঢুকছে আর বেরাচ্ছে। এটা একটা ভারতের সিকিউরিটির জন্য থ্রেট। রিসেন্টলি বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটির সাথে যুক্ত একজন কনভিক্টকে মুক্তি করেছে, যেটা ভারতের সিকিউরিটির জন্য থ্রেট। এইভাবে যদি বাংলাদেশ বিরোধী কোনো ব্যক্তিকে ভারতের জেল থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা কেমন হবে? বাংলাদেশ যদি এইভাবে ভারতের সাথে রিলেশনশিপ খারাপ করতে থাকে ভারতের খুব বেশি ক্ষতি হবে না, বরং বাংলাদেশেরই বেশি ক্ষতি হবে। তুমি মালদ্বীপের অবস্থায় দেখে নাও, মোহাম্মদ মুইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছিল ক্ষমতায় আসার আগে। ক্ষমতায় আসার পরও ভারতের সাথে সম্পর্ক খারাপ করেছিল, কিন্তু আলটিমেটলি কি হলো? সেই ভারতের সাহায্যেই মালদ্বীপের অর্থনীতিকে বাঁচিয়েছে। এখন আর ভারত বিরোধী পদক্ষেপ নেয়নি, সে নিজের সুবিধা বুঝে ভারতের সাথে সম্পর্ক ভালো করে নিয়েছে। তাই যে কোনো দেশের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য প্রতিবেশী দেশের সাথে যত সম্পর্ক ভালো থাকবে, যত সহজভাবে ট্রেড করতে পারবে তত ভালো। আশা করি যেসব বাংলাদেশিরা ভারত বিরোধী তারা নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে পুরো বিষয়টিকে ভাবার চেষ্টা করবে। তা না করে যদি পাকিস্তানিদের মতো রাজনৈতিক নেতাদের খপ্পরে পড়ে এক্সট্রিম মাইন্ডসেট নিয়ে চলে তবে পাকিস্তানের মতো ইকোনমিক অবস্থা হবে। এটাই ছিল আজকের টপিক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।